পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রে আবার চালু হবে কি এক দেশ এক ভোট? কোটি টাকার প্রশ্ন এটা এখন। বিরোধীদের প্রবল আপত্তির মধ্যে 17ই ডিসেম্বর 2024 লোকসভায় এক দেশ এক ভোট সংক্রান্ত দুটি বিল পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল। একটি 129তম সংবিধান সংশোধন বিল, অন্যটি কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধন বিল। তবে বিরোধীদের দাবি মেনে এক দেশ এক ভোট বিল পেশ হওয়ার বিষয় নিয়ে আগে ভোটাভুটি হয় লোকসভায়। বিলের পক্ষে ভোট দেন 269 জন সাংসদ, বিপক্ষে ভোট দেন 198 জন। এই বিল আইনে পরিণত হলে লোকসভা ও বিধানসভার পাশাপাশি পৌরসভা ও পঞ্চায়েতের মতো নির্বাচনও একসঙ্গে করা যাবে। শাসক দলের যুক্তি, তেমন করা গেলে নির্বাচনকে ঘিরে যে বিপুল অর্থ ব্যয় হয় তা কম করা যাবে। তেমনি বিভিন্ন উন্নয়নমূলক কাজও ব্যাহত হবে না, কারণ বছরভর কোথাও না কোথাও ভোটের দরুন আদর্শ আচরণবিধি থাকায় উন্নয়নমূলক কাজে ব্যাঘাত ঘটে। অন্যদিকে বিরোধীরা একযোগে এই দুটো বিলের বিরোধিতা করছে। তাদের বক্তব্য, এই বিল সংবিধানের মূল কাঠামোয় আঘাত হানবে। এক দেশ এক ভোট চালু হওয়া উচিত কিনা তা নিয়ে বিরোধ রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। তাই প্রশ্ন উঠছে, বিল পাশ হওয়া নিয়েও কিন্তু কি মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা? এই বিল পাশ হওয়া কেন প্রয়োজন? এক দেশ এক ভোট চালু হলে দেশ কিভাবে লাভবান হবে? দেশবাসী কিভাবে লাভবান হবে? বিল নিয়ে বিরোধীদের বিরোধিতা কতটা যুক্তিপূর্ণ? চলুন বিস্তারিত আলোচনা করা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। তবে আজ আপনাদের মতামত জানতে চাইব আমরা। এক দেশ এক ভোট কার্যকর হওয়া উচিত কিনা, হ্যাঁ কিনা, কি মনে করেন আপনিও? কমেন্ট করে অবশ্যই জানান আমাদের। আর আজ এই বিষয়ে একটি বিশেষ টকশোতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন রাজ্যের দুজন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক। রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ গৌতম মজুমদার ও বিশিষ্ট সাংবাদিক মণিময় রায়। দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। গৌতমবাবু, প্রথমে আপনার কাছে আসি। এক দেশ এক ভোট আইন চালু করা কেন প্রয়োজন এই মুহূর্তে? দেশের কি লাভ হবে বা কি ধরনের লোকসান হবে যদি চালু হয়? ভারতবর্ষটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র বলে আমরা সবসময় এটাকে হাইলাইট করি এবং সারা পৃথিবী এই ভারতবর্ষের দিকে চেয়ে আছে। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, একটু আগেও আমরা দেখলাম যে সেটা সংসদে উঠলো, বিল নিয়ে ভোটাভুটি হলো। আমি শুধু এটা বুঝতে পারছি না এটা নিয়ে ভোটাভুটির কি প্রয়োজন ছিল। কারণ ভারতবর্ষ তো স্বাধীনতার পর একবারই ভোট হতো, সেটা আমরা জানি। 1952, 1957 পর্যায়ক্রমে মানে প্রায় 4 বার একসঙ্গে ভোট হয়েছে। তো হঠাৎ করে আজকের দিনে আবার এই বিষয়টা আজকে কয়েক বছর ধরেই মোটামুটি এটা নিয়ে একটা বিশাল আলোড়ন সৃষ্টি হয়েছে। বারবার এটা নিয়ে বিল হচ্ছে, বিভিন্ন বিরোধীরা বিরোধিতা করছে, সরকার পক্ষ একরকম আলোচনা করছে, সরকারের বিপক্ষে যারা রয়েছে ওনারা আবার আরেক রকম আলোচনা করে এটা বন্ধ করছে। কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের যদি একটাই মানসিকতা থাকে যে এই দেশের জনগণের কিভাবে লাভ হয়, কিভাবে দেশটা উন্নতি করতে পারে, রাজনৈতিক দলগুলোর যদি অ্যাটিটিউড এটা থাকে যে আমি দেশের জন্য কাজ করব, মানুষের জন্য কাজ করব, ভারতবর্ষের জনগণের জন্য কাজ করব, গণতন্ত্রের স্বার্থে কাজ করব, তাহলে এখানে এক দেশ এক নির্বাচন নিয়ে এত বিরোধিতা, এত আলোচনার আমার মনে হয় না খুব বেশি এখানে যৌক্তিকতা আছে। আচ্ছা, কারণ যেহেতু এটা আগেও ইলেকশনটা এইভাবেই হতো, আর এটা তো বাস্তব যে একটা ইলেকশন, যেমন কিছুদিন আগে দিল্লিতে ইলেকশন হয়েছে, অক্টোবরের নভেম্বরের দিকে আমরা শুনলাম মহারাষ্ট্রের ইলেকশন। তাহলে বারবার 3-4 মাস পরে কোনো না কোনো রাজ্যের, যেহেতু এটা একটা যুক্তরাষ্ট্র কাঠামো, বিভিন্ন রাজ্যগুলোতে প্রতিনিয়ত ভোট চলছে। এখন আবার আওয়াজ হচ্ছে যে বিহারে ইলেকশন। তার মানে কি সারা বছর, যেটা বারবার কথা হচ্ছে, প্র্যাকটিক্যালি যে বছরগুলোতে যদি ভোট হয়, প্রচুর পরিমাণে অর্থের অপচয়, প্রচুর পরিমাণে
কর্মদিবস ক্ষতি হয়, বিভিন্ন যে সরকারি যে প্রকল্পগুলো বন্ধ হয়ে থাকে, কোনো প্রকল্প ডিক্লেয়ার করার থাকলেও কিন্তু অনেকগুলো আচরণবিধি লাগু হওয়ার জন্য এগুলো করতে পারে না। তাহলে আসলে কি উন্নয়নের কাজটা ধারাটা গণতন্ত্রের যে একটা পর্যায়ক্রমে বিকাশ চলছে, এটা তো গণতন্ত্রের বিকাশ, এটাও থেমে থাকেনি। তাইলে এই যে গণতন্ত্রের বিকাশটা যে পর্যায়ক্রমে যে একটা উন্নয়নের দিশায় চলছে বা চলবে, সেই খাতিরে আমার মনে হয় এই বিষয়টাকে নিয়ে এত আলোচনা সমালোচনা না করে আমার দৃষ্টিতে এক দেশ এক নির্বাচন হওয়া উচিত। যেমন বিভিন্ন সময় কথা উঠে এক দেশ এক নির্বাচন, এক দেশ এক বেতন কাঠামো, এক দেশ এক শিক্ষা ব্যবস্থা। তাহলে প্রত্যেকটাই তো এই দেশের জন্যই সবকিছু হচ্ছে। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও দেখা যায় এক এক রাজ্যে এক এক রকম হচ্ছে, যার ফলে কম্পিটিশন, অল ইন্ডিয়া লেভেলে কম্পিটিশন করতে গেলে ছেলেমেয়েরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই ধরনের আজকে এক জায়গাতে ভোট হচ্ছে, আর এক জায়গাতে কালকে ভোট হচ্ছে, এতে করে একবার রাজ্যসভা, একবার বিধানসভা, একবার আমাদের লোকসভা, এইভাবে করতে করতে এরপরে কিছুদিন পরে পঞ্চায়েত, কিছুদিন পরে কর্পোরেশন বোর্ড, নগর পঞ্চায়েত, বিভিন্ন যে লেভেলগুলো রয়েছে, প্রতিনিয়ত যদি এসব ভোটের প্রক্রিয়াগুলো সারা ভারতবর্ষে চলতে থাকে তাহলে এটা বিশাল ক্ষতি। বিশেষ করে উন্নয়নের যে একটা রাস্তা থাকে সেই কাজগুলো করতে পারে না। কারণ আমরা আপনারা যারা প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়ায় রয়েছেন, আপনারা এগুলো লিখবেন যে এখন আচরণবিধি লঙ্ঘন করে এই কাজটা চলছে, তাহলে অটোমেটিক্যালি এগুলো তো দেখতে হবে। তার মানে কি একটা জায়গায় এসে সারা ভারতবর্ষ, যেহেতু এটা আমরা চাইছি যে গরিবের উন্নয়ন, ভারতবর্ষের উন্নয়ন, মানুষের উন্নয়ন, তাই মানুষের উন্নয়ন করতে গেলে অর্থনৈতিক ডেভেলপমেন্ট দরকার, অর্থ আমাদের কাছে থাকতে হবে। তাহলে অর্থটা কিভাবে অপচয় কম হয়, এখানে কিন্তু অর্থের যে অপচয়, যেমন আমরা অনেক সময় জানি, যেমন 19-এ আমরা শুনলাম 60,000 কোটি টাকা খরচ হয়েছে। তাহলে এটা তো হলো গভর্নমেন্টের অফিসিয়ালের বাইরেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ খরচ হচ্ছে। সেটা আমরা দেখতে পারি, জানতে পারি, আমরা কিন্তু সবাই সবকিছু বুঝি, কিন্তু অফিসিয়ালি নন অফিসিয়ালি দু রকমই কিন্তু টাকা পয়সা খরচ হয়। তাহলে এই জায়গাগুলোতে আমার মনে হয় যেমন কলাপস হয়ে যায়, এই ভোটার বানাও, লিস্ট বানাও, তাহলে কে যায়? সেই কর্মচারীরা যায়, কোনো না কোনো কর্মচারী সারা ভারতবর্ষে ইনভলভ থাকে। তাহলে ওর অরিজিনাল কাজ কিন্তু ইলেকশন দপ্তরের কোনো কর্মচারী এখানে নেই। তাহলে ইলেকশন দপ্তরের কর্মচারী নেই, বিভিন্ন দপ্তর থেকে লোক নিয়ে কাজগুলো করছে, বিশেষ করে শিক্ষকদেরকে কাজে লাগায়। তাহলে একটা স্কুল, শিক্ষা প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে যায়। তাহলে এই যে কাজে লাগিয়ে আজকে আবার এখন ওয়েস্ট বেঙ্গলের ভোটার লিস্ট শুরু হয়েছে, কিছুদিন আগে দিল্লির ভোটার লিস্ট শুরু হয়েছে, তার মানে কি আবার আগামী দিনে বিহারের ভোটার লিস্ট হবে। তাহলে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে একটা জায়গায় এলে আমার মনে হয় ভারতবর্ষের কল্যাণ হবে, এবং কল্যাণকারী রাষ্ট্র হিসাবে এই জিনিসটাই দেখা দরকার। প্রত্যেকটা রাজনৈতিক দল এটাকে মাথা পেতে নিয়ে, কারণ দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, রাজ্যের স্বার্থে, আমাদের যে উন্নয়নের স্বার্থে এই জিনিসটা আমার মনে হয় এক দেশ এক নির্বাচন খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই আপনাদের থেকে তিনটে কথা আপনি খুব জোর দিয়ে গুরুত্ব দিয়ে বলছিলেন, যেটা হচ্ছে যে একটা হচ্ছে অর্থের অপচয় রোধ করা যাবে, 2 নম্বর হচ্ছে বিভিন্ন কর্মদিবস যে নষ্ট হয়, বিভিন্ন সারা বছর যখন কোনো না কোনো ভোট চলতে থাকে, বারবার এই ভোট প্রক্রিয়ার জন্য যারা ভোটের কাজে নিযুক্ত হন, তাদের যে বিভিন্ন যে সরকারি কর্মচারীরা, তাদের এই যে কর্মদিবসগুলোকে বাঁচানো যাবে। এবং বিভিন্ন আচরণবিধি থাকার জন্য, ভোট হলেই যে বিভিন্ন আচরণবিধি থাকে, সেই আচরণবিধির জন্য উন্নয়নমূলক যে কাজগুলো থাকে সরকারের, সেগুলো থমকে যায়, সেই গতিটাকে রোধ করা হবে না, উন্নয়নমূলক কাজের গতি, এবং গণতন্ত্রের বিকাশের জন্য এগুলো খুব প্রয়োজন। ওকে, কি বলছেন মণিময় বাবু আমাদের সঙ্গে রয়েছেন। মণিময়দা, আপনার কি মতামত এই বিষয়টাতে? একই বিষয়টা প্রথম তো আমার কাছে এই যে বিল পেশ, ভোট হওয়া, পার্লামেন্টে পেশ, আমার কাছে হাস্যকর বলে মনে হয়। এগুলি কোনোটাই আমাদের কাজে লাগে বলে আমার মনে হয়। ধরুন, আসলেও যারা এই বিলটা এনেছে তারা খুব সিনসিয়ার, আপনার মনে হয়? কেননা ওরা খুব হিসেবটা খুব ভালো বোঝেন। আপনারা আমার কথা ভাবে না, কিন্তু হিসেবটা খুব ভালো বোঝেন। এখানে যদি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট না করা হয় তাহলে এটা করা যাবে না। আর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে গেলে যে শক্তির প্রয়োজন, সেই শক্তি এখন ক্ষমতাসীন দলের নেই, এই মুহূর্তে নেই। এটা খুব হিসেব করে করা। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি করার ইচ্ছে থাকতো, 2014 সালের পর থেকে আমরা শুনছি এক দেশ এক নির্বাচন ইত্যাদি বক্তৃতা হলো। 2019 সালে যে মেজরিটি ছিল ক্ষমতাসীন দলের, 2/3 মেজরিটি সহ,
ইজিলি করে দিতে পারতেন, তখন আনলেন না কেন? মানে সমস্ত প্রক্রিয়াটা, আমি সরাসরি বলছি যারা আমার কথা শুনছেন, এই এক দেশ এক নির্বাচন থেকে, এই প্রক্রিয়া থেকে অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখন ভারতবর্ষে আছে এই মুহূর্তে। এই নির্বাচনী যে বিষয়টা, নির্বাচনী বিষয়টা এই মুহূর্তে আমাদের দেশের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। কেননা বিভিন্ন ধরনের, আপনি জানেন কত পাতার রিপোর্ট হয়েছে? বোধহয় 18,624 পাতা বা ইত্যাদি। 18,000 কজন পড়তে পেরেছে এখন পর্যন্ত, যেদিন জমা হয়েছে, যে রিপোর্টটা জমা দিয়েছে কমিটি, যে রিপোর্টটা জমা দিয়েছে। এবং সবচেয়ে বেশি, আমি কেন বলছি ব্যাপারটা হাস্যকর, যিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি পদটা হচ্ছে সাংঘাতিক একটা সম্মানীয় পদ, এই কমিটির চেয়ারম্যান করে ভারতবর্ষে কোনোদিন কোনো কমিটির চেয়ারম্যান রাষ্ট্রপতি হন না, কোনোদিন না, মানে রাষ্ট্রপতি হন না বা প্রাক্তন রাষ্ট্রপতিরাও হন না। এটা একটা সাংঘাতিক জায়গা, এই যে সম্মানের জায়গাটা সাংঘাতিক। উনি কেন নিলেন আমি জানি না, কিন্তু ওনাকে করা হয়েছে। এটা একেবারে আনএথিক্যাল হয়েছে। ভারতবর্ষে আর কোনো লোক ছিল না এই কাজটা করার মতো। এই যে 140 কোটি মানুষের ভেতরে একজন মানুষ নেই যে এটা করতে পারে। কেন ওনাকে নিলে? রাষ্ট্রপতির আসনটাকে নিয়ে কেন ছেলে খেলা করা হলো আমি বুঝলাম। যাই হোক, এটা বেশ ক্ষমতাসীন দল মনে করেছে যে ইনি সাংঘাতিক এফেক্টিভ হবেন, তাই করেছেন। কিন্তু সরাসরি যেটা আমি বলতে চাই আর কি, যেখানে নির্বাচন কমিশনের গঠন, এটা তো করবে নির্বাচন কমিশন, নির্বাচনটা চালাবে। নির্বাচন চালাতে গেলে অর্থের নির্বাচন বিষয়টাই তো অর্থের অপচয়ের মতো হয়ে যাচ্ছে, সবটাই অর্থের অপচয়। যার জন্য নির্বাচনী বন্ড, যেটা বেআইনি নির্বাচনী বন্ড এসেছে। নির্বাচন কমিশন আগে না, যে কোনো নির্বাচন করতে অর্থের তো একটা প্রয়োজন হয়, কিন্তু বারবার যখন নির্বাচন আসে সেটা হয়ে যাচ্ছে অপচয়। না, হ্যাঁ, সেটা সবটাই অপচয়। আচ্ছা, আলটিমেটলি সবটাই অপচয়। আপনি অনেক বেশি রেশনাল হওয়া দরকার নির্বাচন কমিশনের সমস্ত আইনকানুন। গৌতম বাবু যে বললেন যে এই যে কর্মদিবস নষ্ট টষ্ট, এগুলি কিন্তু স্বাভাবিক চিন্তা ভাবনা। আমরা যে আজকে আলোচনায় করতে বসেছি, গৌতম বাবু, আমরা যে আলোচনা করতে বসেছি, এই কথাগুলি কিন্তু আমাদের মাথা দিয়ে এসেছে। আমি বিশ্বাস করি যে তাদের মাথাতেও আছে। নির্বাচন কমিশন কি নিজস্ব পরিকাঠামো গঠন করতে পেরেছে গত 75-76 বছরে? আমার সাধারণ রাজ্য সরকারের কর্মচারীদের ব্যবহার করে নির্বাচন চলছে, কাজই করতে হবে। নির্বাচন কমিশন কি গত 4 মাসে বলতে পেরেছে যে মহারাষ্ট্রের নির্বাচনের 4 মাসে 38 লক্ষ লোকের নির্বাচনে ভোটার কি করে বেড়ে গেল? তাদের সাংঘাতিক দক্ষতা আছে, সেই দক্ষতাটা কাজে লাগা প্রত্যেকটা নির্বাচনে। এই সমস্ত প্রশ্ন অনেক কিছু থাকবে, আমাদের মনে আসবে। এটা আমার কাছে এই মুহূর্তে ভারতবর্ষের যে মূল যে বিষয়গুলি, আমার মনে হচ্ছে এই মূল বিষয়গুলি থেকে সরে যাওয়ার জন্য একটা বিতর্ক আমার আর গৌতম বাবুর কাছে ঠেলে দেওয়া হলো। আমরা এটা বিতর্ক করি। আচ্ছা, আমরা টিএমসির এই যে গন্ডগোলগুলি হলো, যে মানে ভ্যানগার্ড যে ভয়ঙ্কর রকমের প্রচার করলো আমাদের বর্ষা, আমরা আলোচনা করলাম, সেটার থেকে সরিয়ে নেওয়ার জন্য কি ঘটনাটা এইভাবে আমরা দেখি না। আচ্ছা, আমরা দেখি না এই কারণে যে এটা হয়তো প্রয়োজন আছে এই আলোচনাটা করার। গৌতম বাবুও বলবে, আমিও বলবো, সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষ সিদ্ধান্ত নেই। যে প্রশ্নটা দেখে আমি আমার বক্তব্যটা শেষ করতে চাই, এই যে নির্বাচন একসাথে, সমস্ত ভারতবর্ষের একসাথে নির্বাচন হবে কিনা বা হবে কিনা, এটা প্রথম প্রশ্নটা হচ্ছে 2019 থেকে 2024-এ আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি কেন আনলেন না এই বিলটা? নাম্বার 1। নাম্বার 2, আপনি কনফিউজড। নাম্বার 2, এই মুহূর্তে সাধারণ মানুষ যারা আছে, তারা এই একসঙ্গে ভোটটা মানে কি মানে না, সেটা 542 জন মিলে ঠিক করতে পারে? কেন সমস্ত মানুষের রেফারেন্ডাম নেওয়া হবে না? প্রত্যেক মানুষের রেফারেন্ডাম নেওয়া কি সম্ভব? কারণ এরাই তো প্রতিনিধি, 542 জন তো প্রতিনিধি হয়ে 542 জন কি 542টা কনস্টিটিউয়েন্সি থেকে তার প্রতিনিধিরা ওখানে আলোচনা করে এসেছেন? আসেননি, সম্ভব না, উনি আসেননি। তাহলে ব্যাপারটা ফেক হয়ে দাঁড়াচ্ছে কিনা? আপনার আমার মতামত, আমি ভোট, আমার দেশের সবাই তো এইভাবেই হয়, এখন দেশের সবাই তো এইভাবেই হয়, এরাই ঠিক করে। এখন এই প্রশ্নগুলি আসবে। কেন প্রশ্নগুলি আসবে জানেন তো? এখানে একটা বিরাট অংশের মানুষের কথা ভাবা হয়নি। কারা? যারা পঞ্চায়েত নির্বাচন করেন, যারা এই আপনার সাধারণ বডির নির্বাচন, সিভিক যেগুলি করেন, তাদের কথা ভাবা হয়েছে? কবে হবে এটা?
বলা হচ্ছে কি জানেন তো, যে এটা লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন হয়ে যাবে এক বছরের ভেতরে, 100 দিনের ভেতরে 100 করতে দিনের পারবে। মধ্যে তাহলে করতে পারবে। আর একটা ভোট হবে। আপনি খরচটা কমাবেন কি করে? কি করে খরচ কমানোর কথা বলা যাবে? পারবেন? 100 দিনের ভিতরে করতে হবে তো। হয় লোকগুলিকে ছুটি দিতে পারবেন না 100 দিনের মধ্যে, অথবা আবার নিয়োগ করে আনতে হবে তাদের জন্য। তাদের কথা ভাবুন। রাজ্যসভা কি করে হবে? রাজ্যসভা নির্বাচনটা বলা আছে কি না? কিচ্ছু বলা হয়নি। এই যে জায়গাগুলি প্রচুর আলোচনার দরকার, এবং আলোচনার জন্য একদম সরাসরি মানে সরকারি খরচে সরাসরি বিভিন্ন জনসভার মতো, ইলেকশন নির্বাচনের মতো করুক না, সব পক্ষ আসুন, আলোচনা হোক, সবাই দেখা যাক কে কার পক্ষে যায়। কারণ এখানে একটা মনে রাখতে হবে, এই যে আমি যে 18,000 কত পাতার কথা বললাম, সেখানে প্রথমেই উল্লেখ করে দেওয়া হচ্ছে যে 62টা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়েছে, যাদের ভেতরে 31টা দল সহমত পোষণ করেছে। তার মানে 31টা দল নেই, 50% নেই। ভাবতে হবে না, 50% দল কিন্তু মানেনি। এই জায়গায় আসতে হবে, এরপর আস্তে আস্তে বাড়বে ঠিক কিনা। না, এখন একটা বিল পেশ হয়েছে যে 50% দল মানেনি। এখন লোকসভায় তাদেরও প্রতিনিধিরা থাকবে, এবং প্রতিনিধিরা আছে লোকসভায় এবং রাজ্যসভায়। সেখানে কি হবে সেটা অবশ্যই আমরা আগামী দিনে না না, দেখব। বিল কিন্তু পেশ হয়েছে যেদিন, আপনি যে ভোটার ভোটটা হয়েছে 216 আর 190। হ্যাঁ, কি করেছে জানেন তো, মেজরিটি মেম্বার্স প্রেজেন্ট ইন দ্য হাউস, দ্যাট ইজ মেজরিটি নেই। সংসদে যারা ক্ষমতাসীন আছেন তাদের যে টোটাল সংখ্যা, এটা বিল পেশ করার জন্য যে ভোটাভুটিটা হয়েছে সেটা কি সবাই তখন কি সবাই প্রেজেন্ট থাকতে হয়? নিয়ম অনুসারে থাকা উচিত। একটা গুরুত্বপূর্ণ বিল। এখন নাকি একটা কমিটির আপনার চেয়ারম্যান হয়েছেন আমাদের এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, অ্যাটেন্ডেন্স কমিটি। অ্যাটেন্ডেন্স কমিটি দেখেই তো বলা যায় কেন তুমি থাকলে না। ক্ষমতাসীন দলের তো দরকার যে আমার এই 272 বা 294 যা ভোট আছে তুমি থাকো, কেন থাকলে না ব্যাখ্যা করো, কেন থাকলে না। বিরোধীদের দায়িত্ব নাই এখানে, তারা বিরোধিতা করবি, আমরা ধরে নিলাম। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে 154, বিরোধীদের তো 240 238-এর মতো আছে, কেমন কেন থাকলে না? এটা গুরুত্বপূর্ণ, এটা ভারতবর্ষের মানুষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা অংশ। তোমার তোমার ভোট দেওয়ার পরে বিতর্ক হবে, এটা ইয়েতে চলে গেল, এই হ্যাঁ, যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে গেছে, সেখানে সবকিছু হচ্ছে। এই জায়গাটাতে সবচেয়ে আশ্চর্যজনক লাগলো যে এইখানেই তো প্রথম ধাক্কাটা সরকার খেয়ে গেলেন। এর দায়িত্বটা কে নেবে? আমাদের চোখে কি প্রশ্নটা আসছে যে আপনার তো এখানে আপনার মেজরিটি পাবলিকই আপনার পক্ষে নেই, তো কি করা যাবে? সুতরাং আমরা এই আলোচনাটা করতে পারি। আমরা এই আলোচনাটা কিভাবে করতে পারি, যে আসলেও এই জায়গাটা থেকে আরো গুরুত্বপূর্ণ বিষয় কিছু ছিল কিনা। কিন্তু আপনি ভাবতে পারেন কত শতাংশ, এটা অ্যাটেন্ডেন্স কমিটির যিনি চেয়ারম্যান আছে উনি বলুক না, গত এই লাস্ট লোকসভা যেটা শেষ হলো, এখনো শেষ হয়নি, আবার শুরু হবে 10 তারিখ থেকে হয়তো। এই জায়গা থেকে কতজন মেম্বার্স এই লাস্ট যে বাজেট অধিবেশনের মতো অধিবেশনে কতজন অ্যাবসেন্ট ছিল, এটা প্রকাশ্যে আসুক। আমাদের ভোটে তো দিয়েছেন, প্রকাশ্যে আসুক। এবং লাস্ট লোকসভা নির্বাচনে আমাদের ভোটে নির্বাচিত, ত্রিপুরার ভোট না, ভোটে নির্বাচিত সাংসদরা কে কত মিনিট কথা বলেছেন, আসুক আমাদের জন্য, আসুক, তারপরে এইগুলি নিয়ে আলোচনা হোক, বলতে পারবো। ওকে, ঠিক, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। সেটা একটা অন্য বিষয় যে সংসদে গিয়ে কতজন সাংসদ কথা বলেন, এবং তাদের যেখান থেকে নির্বাচিত হয়েছেন, যে এলাকা থেকে বা যে লোকসভা কেন্দ্র থেকে, সেখানকার সমস্যা নিয়ে কথা বলেন, সেটা নিয়ে কিন্তু অনেক চর্চা, অনেক কিছু হয়। কিন্তু এই মুহূর্তে আমাদের আজকের যে মেইন এজেন্ডা, দর্শক বন্ধুরা যারা আমাদের সঙ্গে রয়েছেন, যে এক দেশ এক নির্বাচন আমরা অনেকদিন ধরেই শুনছি, এটা বিল পেশও হয়ে গেছে। আসলে আমরা কি জানতে চাইছি? আমরা জানতে চাইছি এক দেশ এক ভোট আইন ভারতবর্ষের জন্য এই মুহূর্তে কেন প্রয়োজন, এবং এটা হলে দেশবাসী কিভাবে লাভবান হবে বা দেশবাসীর কি লোকসান হবে। গৌতমবাবু বলছিলেন যে দেশবাসী কিভাবে লাভবান হবে, অর্থ অপচয় হচ্ছে, এখন সেটা সরকারি অর্থ হোক বা রাজনৈতিক দলের অর্থ হোক, আলটিমেটলি সেটা দেশের পয়সা, দেশবাসীর পয়সা। পাশাপাশি কর্মদিবসের কথা উনি বলছিলেন যে ভোটের বা নির্বাচনের কাজে বিভিন্ন সরকারি কর্মচারীদের ব্যবহার করা হয়, তাদের যে আসল যে কাজটা, একজন শিক্ষক হোক বা বিভিন্ন ভোটের সময় আমরা দেখি স্কুলগুলোকে ব্যবহার করা হয়, স্কুলগুলোকে বন্ধ রেখে, তো সেখানে শিক্ষা ব্যবস্থার উপর একটা চোট আসে। এইভাবে আরও আচরণবিধির জন্য বিভিন্ন সরকারি প্রকল্পগুলো বন্ধ থাকে। এভাবে এইগুলো তাহলে যদি একবার নির্বাচন করিয়ে নেওয়া হয়, তাহলে এগুলোকে অনেকটাই হ্রাস টানা যাবে। আর এদিক থেকে মণিমাবাবু বলছেন
যে ভারতবর্ষে এই মুহূর্তে আরো অনেক সমস্যা আছে যেগুলো নিয়ে সংসদে আলোচনা বা সংসদে আইন পাশ করা প্রয়োজন, এবং সেগুলোর উপর পদক্ষেপ নেওয়া এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ। এক দেশ এক নির্বাচন নিয়ে আলোচনা বা বিল পেশ করা বা তা নিয়ে তর্ক বিতর্ক করার চেয়ে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ওকে, কেন এটা 2024-এর লোকসভা নির্বাচনে এনডিএ যখন বা বিজেপি যখন একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি তারপর সেটাকে নিয়ে আসা হলো, কেন যখন 2019-এ যখন সংখ্যাগরিষ্ঠতা ছিল তখন আনা হয়নি? এটা একটা বিরাট বড় প্রশ্ন। প্রথমবাবু, আপনি কি মনে করেন এটা? দেখেন, এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা পেল কি পেল না, এই বিষয়টা কোনো গুরুত্ব নেই, যেহেতু সরকারটাকে চালাচ্ছে। বর্তমান যে দলটা সরকারটা চালাচ্ছে সে সরকারের অ্যাটিটিউডটা কি, যে আমি সরকার টাকা অপচয় যাতে না হয়, যে বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো যেভাবে যে কথাগুলো আমি একটু আগে বলেছি এগুলোর প্রবলেম চলছে এটা সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন, যেমন মনিমাদা একটু আগে বলছিলেন যে এগুলো বাইরের মানে পাবলিকলি কোনো কালেকশন আছে কিনা, পাবলিক কিন্তু প্রতিনিয়ত কথাগুলো উঠাচ্ছে। যে যেমন যে কথাটা বললো যে পার্লামেন্টে সবাই উপস্থিত থাকে কিনা, পার্লামেন্টের বিভিন্ন যে খরচাপাতি ক্যান্টিন ফ্যান্টিন এগুলো নিয়ে কিন্তু প্রতিনিয়ত কেস হচ্ছে, আমরা অনেকে জানি না। এগুলো নিয়ে কিন্তু প্রতিনিয়ত যারা প্রতিবাদ করার, ভারতবর্ষে এই গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাপার হলো যে এখানে সবাই কথা বলতে পারে, সুপ্রিম কোর্টে গিয়ে কেস করতে পারে, প্রতিনিয়ত কিন্তু এগুলো নিয়ে কেস হচ্ছে। এবং তার মানে কি এগুলো পাবলিকের মানুষ বলছে দেখে এগুলো নিয়ে পার্লামেন্টেও কথা উঠছে বা রাজনৈতিক দলগুলো এগুলো নিয়ে চিন্তা করছে। আজকে যে দলটা দেশ চালাচ্ছে সেই দলটার উপরে এটা প্রেশার আছে যে এই জিনিসগুলো করা হলে হয়তো আগামী দিনে ভারতবর্ষের জন্য লাভ হবে। কারণ এই দেশটাতেই তো কিন্তু স্বাধীনতার পরে তো একবারেই হয়েছে ইলেকশন, আমরা তো এটা সবাই জানি। একদম। তাহলে 52তে যদি হতে হয়, আমার তো প্রশ্ন আসে যে কেন আবার এটা পার্লামেন্টে বিল পাস হবে? এটা তো অলরেডি ভারতবর্ষ হয়েছে, তো হওয়া জিনিসটাকে আবার পাস করে আবার সংবিধানে সংশোধন করতে হচ্ছে। এখানে একটা প্রশ্ন আছে যে 52 থেকে 67 অবধি 4 বার গোটা দেশ একসঙ্গে ভোট করেছে, সেটা লোকসভা বিধানসভা সব একসঙ্গে হয়েছে। কিন্তু আমরা যে বারবার বলা হচ্ছে এটা এখন শাসক দল বলছে যে আগে তো একসঙ্গে ভোট হয়েছে, তখন তো গণতন্ত্র নষ্ট হয়নি, কারণ বিরোধীরা বলছে যে গণতন্ত্রের উপর একটা আঘাত আনা হবে যদি এক দেশ এক ভোট করা হয়, আইন চালু করা হয়। তখন শাসক দল বলছে যে আগে তো ছিল, তখন কি তাহলে গণতন্ত্রের উপর আঘাত ছিল না? এখন এখানেই প্রশ্নটা আসে যে 67 সালে কেন বা কি পরিপ্রেক্ষিতে, কি প্রেক্ষাপটে এই আইনটা বাতিল হয় বা এই সিস্টেমটা বাতিল হয়, এখন কেন সেটাকে আবার আনা হচ্ছে? তাহলে বাতিলই বা হয়েছিল কেন, এখন আনলে কি সুবিধা হবে? সেটাই তো প্রশ্ন। আমারও তো প্রশ্ন হলো যে যেহেতু এটা অলরেডি আগে হতো, তাহলে এটা বাতিল করলো কে? আজকে যারা বিরোধিতা করছে ওরাই বাতিল করেছে। তাহলে শুধু যদি রাজনৈতিক লাভালাভের জন্য ব্যক্তি রাজনীতি বা দলীয় রাজনীতির প্রেক্ষাপটে যদি এগুলো যদি করা হয় তাহলে এটা আলাদা কথা, কিন্তু সার্বিকভাবে আমি যেটা বলছি সেটা হলো সার্বিকভাবে জনগণের কল্যাণের জন্য যদি কোনো সরকার, যেমন এটা আমরা যেটা একটু আগে আপনি যেটা বললেন যে আজকে সরকারের পক্ষে ভোট সংখ্যা নেই, বিলটাকে পাস করানোর মতো সংখ্যা নেই, তাহলে কেন আনলো? সংখ্যার জন্য কিন্তু বিলটা আসেনি। আচ্ছা, তাহলে এটা অ্যাটিটিউডটা হলো কি যে আমি দেশের স্বার্থে জনগণের স্বার্থে কাজ করব। তাহলে দেশের স্বার্থে জনগণের স্বার্থে কাজ করলে আজকে যারা বিরোধিতা করছে ওদেরও উচিত দেশের স্বার্থে জনগণের স্বার্থে, ওরাই আবার বেশি চিৎকার দিচ্ছে যে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, এই স্কিম নেই, মানুষ গরিব, চাকরি নেই, কারা চিৎকার দিচ্ছে? আজকে যারা বিরোধিতা করছে ওরাই আবার চিৎকার দিচ্ছে। আমি ওই কারণে এটার পক্ষে রায় দিচ্ছি যে যদি আজকে এই এক দেশ এক নির্বাচনটা হয় তাহলে যে খরচাগুলো হবে, যে খরচাগুলো বাঁচবে, ওইসব টাকা দিয়ে ভারতবর্ষে সেই বেকার সমস্যার থেকে আরম্ভ করে সমস্যা তো থাকবেই, প্রতিনিয়ত প্রচুর সমস্যা আছে, যেটা মনিমাদা একটু আগে বলেছিলেন যে ভারতবর্ষে প্রচুর সমস্যা রয়েছে, এই সমস্যাটা এখন না আনলেও হতো। এটাও একটা সমস্যা থাকবে, একটা দেশ তার সমস্যা থাকবেই। ওকে, আমি আসছি এই বিষয়টা একটু, আমি একটু মনিমাদার কাছে যাবো এই বিষয়টা নিয়ে। মনিমাদা, এই যে ব্যাপারটা, এই যে 1952 সাল থেকে শুরু করে 67 সাল অবধি এই দেশে এক দেশ এক ভোট হতো, কিন্তু তারপর সেটা বন্ধ হয়ে যায়। এখন বলা হচ্ছে যে তখন যখন ছিল তখন কি তাহলে গণতন্ত্রের উপর আঘাত হানা হয়নি? এখন কেন বন্ধ হয়েছিল? তাহলে কি কোনো সমস্যা হয়েছিল যার জন্য বন্ধ হয়েছিল? কি জানতে চায় এখন আজকের প্রজন্ম জানতে চায়। এবং তারপর হচ্ছে যে এখন যদি সেটা আবার চালু করা হয় তাহলে কি গণতন্ত্রের উপর আঘাত হানা হবে?
না, ওই যে 52 থেকে 67 পর্যন্ত যে দেওয়া হয়েছে, মানে চলেছে, এটা তো বাস্তব সত্য কথা। আর কনস্টিটিউশনে যে আমাদের ফেডারেল ব্যবস্থার কথা বলা হয়েছে, সেখানে রাজ্য বিধানসভার নির্বাচন আলাদা করেই হবে। সেই ক্ষেত্রে তখন যেটা পাল্টানো হয়েছিল তার পিছনে আরেকটাও কারণ ছিল, কারণ বেশ কিছু রাজ্যকে নতুন করে রাজ্য তৈরি করতে হবে এমন বিষয় ছিল। এই বিষয়গুলি হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাকে আনতে হয়েছিল যে তাহলে এই রাজ্যগুলি চলবে কি করে। কোন কোন রাজ্যকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে, দিয়ে নির্বাচন করাতে হবে, কোন কোন রাজ্যকে নতুন করে রাজ্য গঠন করতে হবে, এই বিষয়গুলিও ছিল। প্লাস কিছু রাজ্যকে আচমকা রাষ্ট্রপতি শাসন দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল, কংগ্রেস আমলে করা হয়েছিল অনৈতিকভাবে। এই যে ঘটনাগুলি ঘটে যাওয়ার ফলে কনস্টিটিউশনালি কতগুলি ডেডলক সৃষ্টি হয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল, যার ফলে ওই কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। এই অ্যামেন্ডমেন্ট সবাই মেনেই করেছে, এবং তারপরে 69-এর পরে বা 67-র পরে আর কোনো রাষ্ট্রপতি শাসন হয়নি কোনো দেশ, কোনো রাজ্যে, তা তো না, হয়েছে, অনেকবারই হয়েছে। ফলে নির্বাচনগুলি আলাদা আলাদা পরিপ্রেক্ষিতে হয়েছে, অনেকগুলি পরিপ্রেক্ষিত ভাবা হয়নি। এই যে আপনি হুট করে দিন, আমি কেন বলছি, আপনি কেন 19 মানে গৌতমবাবু যেটা বললেন যে একটা সরকারের একটা অ্যাটিটিউড থাকবে, এক্স্যাক্টলি অ্যাটিটিউড ছিল এবং আছে। শুধুমাত্র প্রচারের জন্যই কি অ্যাটিটিউডটা, যে আমি তো আনার চেষ্টা করেছিলাম, বিরোধীরা আমাকে করতে দিল না, এটাও তো একটা অ্যাটিটিউডের মধ্যে পড়ে। উনি হয়তো বলতে পারবেন ইলেকশনের সময়, বা ওরা বলতে পারবে যে হ্যাঁ এটা আমি তো এনেছিলাম, কিন্তু পাশাপাশি উনি হয়তো ভাবছেন না যে তখন বলা হবে তোমার তো সুযোগ ছিল 2019 থেকে 2024-এর ভিতরে সবচেয়ে বেশি সুযোগ ছিল, 304খানা আসন, সঙ্গে এনডিএর অন্যান্য শরিক মিলে 374-378, এখন হাসতে হাসতে চলে যাওয়ার ব্যাপার। তার মানে কি শুধু অ্যাটিটিউড দেখানোর জন্য? এই বিষয়টাতে আমার আপত্তি। একটা সরকারি দল, আপনি রাজনৈতিক ক্ষমতা ভোগকারী একটা ক্ষমতাশীল দল, এখানে একটা আত্মবিশ্বাসের উপর একটা ব্যাপার ছিল যে আমার যদি এবার যদি 300-র উপর থাকে তাহলে পরের বার 400-র উপর হবে, সেটা আরো বেশি মসৃণ হবে। হ্যাঁ, এটা তো ছিল। এবার তো জেনে গিয়েছেন যে উনি মাইনরিটি, ওনার ক্ষমতাসীন দল, এই মুহূর্তে তো এনডিএ সরকার বলা হচ্ছে, মানে একতরফা ভাবে ওদের মানে বিজেপি দলের এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠতা নেই। এই বিষয়গুলি এখন আছে, তাহলে এখন আনতে গেলেন কেন? এখন তো তাহলে সরকারটাকে অনেক বেশি বলিষ্ঠ করে তোলার জন্য 2029 সালকে সামনে রেখে, এখন যদি এটা যদি পাসও হয়, অমিত শাহর কমেন্ট শুনছিলাম, আমার এখনো মনে আছে, ওনাকে যখন জিজ্ঞেস করে আপনি পারবেন এটা করতে, বলছে আমরা চেষ্টা মানে একেবারে নিশ্চিত যে 2029-এর মধ্যেই এটা হবে। কি করে উনি বললেন আমি জানি না, কিন্তু যেখানে ডিলিমিটেশন চালু হবে 2026-এর পরে, 3 বছরের ভেতরে সবকিছু করে নেবে। এছাড়া আরো কতগুলি প্রশ্নচিহ্ন এখানে আছে, যে রাজ্য সরকারগুলি ভেঙে যাবে। ধরুন একসঙ্গে নির্বাচনটা হলো, আমি ধরে নিলাম একসঙ্গে নির্বাচন কোনো কারণে সংখ্যাগরিষ্ঠতা না থাকার পরিপ্রেক্ষিতে একটা রাজ্য সরকার ভেঙে গেল, হোয়াট দ্য হেল উইল ডু? ওকে কি বসে থাকতে হবে রাষ্ট্রপতি শাসন নিয়ে সেই পরের 5 বছরের জন্য? এই সমস্ত ক্ল্যারিফিকেশনগুলি এখানে স্পষ্ট করে আসেনি। আরো আলোচনা হবে, সেখানে একটা মিড টার্ম নির্বাচনের কথা বলা হয়েছে। মিড টার্ম নির্বাচনের কথা যেটা বলা হয়েছে সেটা তাহলে রাজ্যগুলিকে বাদ দিয়ে করতে হবে। আচ্ছা, আপনি কি হুট করে ভেঙে ফেলতে পারবেন 5 বছরের মেয়াদি, 60 মাসের মেয়াদি একটা রাজ্য সরকারকে? তারপরে 2025-এ যে হবে 2029-এর ভেতরে করতে গেলেন, 2026 বা 27-এ যে নির্বাচনটা হবে, তাদের কি সরকার ভেঙে দেবেন? ভেঙে দিয়ে নতুন করে আনবেন? পারবেন করতে? ফেডারেল ব্যবস্থার উপর আঘাত আসবে না? এই বিষয়গুলি ভাবা হয়নি, বা সেইভাবে গভীরভাবে চিন্তা করেনি কেউ। আসবে, আপনি কি করে ভাঙবেন একটা রাজ্য সরকারকে? এই মুহূর্তে কোনো রাজ্য সরকারকে আপনি ভাঙতে পারবেন না, কারণ সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, এসআর বোমাইয়ের যে কেন্দ্রীয় সরকার ভার্সেস এসআর বোমাইয়ের যে মানে মামলা, এই মামলায় সুপ্রিম কোর্টের পুরোপুরি রায় দিয়ে আছে যে আপনি এখন রাষ্ট্রপতি শাসন দিতে পারবেন না, সেটা র্যাটিফাই করাতে হবে সংসদে, এবং সংখ্যাগরিষ্ঠর মত নিয়ে করতে হবে, ভোটাভুটি হবে, হেরে গেলে বিপদে পড়ে আছে। এই যে বিষয়গুলি, যার ফলে এখন রাষ্ট্রপতি শাসন কিছুটা কমে এসেছে। একান্ত দরকার না পড়লে রাষ্ট্রপতি শাসন করে, আবার কায়দা করে এই বিধানসভা রেখে। এই যে বিষয়গুলি আছে, আরো অনেক কিছু আছে, আরো অনেক কিছু বিষয় আমাদের যদি আলোচনার সুযোগ থাকে তখন বলা যাবে। দেখুন, সমস্ত কাজটা কে করবে? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন, আপনি কি একমত নির্বাচন কমিশনের চিফ ইলেকশন কমিশন যেভাবে তৈরি হচ্ছে সেটা সঠিক পদ্ধতি?
এখন মনে হচ্ছে আমি ক্ষমতায় আছি, সঠিক পদ্ধতি। যখন থাকবো না তখন মানবেন না তো। নির্বাচন কমিশন কেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়া হলো এখান থেকে? একটু হলো মানে নিরপেক্ষতা বজায় থাকতো, একটু হলো, পুরোটা থাকতো আমি এই কথা বিশ্বাস করি। কেন নির্বাচন কমিশন ইউপিএসসির ঢঙে নির্বাচন কমিশন, চিফ ইলেকশন কমিশন পরীক্ষা দিয়ে আসুক, দেখি আমরা অনেক অধিক গণতন্ত্র বজায় রাখতে গেলে। এই নির্বাচন কমিশন একসঙ্গে সব নির্বাচন করবে। আপনি দিবেন বাবু একটা জিনিস লক্ষ্য করে দেখুন, নির্বাচন কমিশন ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের নির্বাচন একসঙ্গে করতে পারলো, তাহলে হরিয়ানার সঙ্গে জম্মু কাশ্মীরের নির্বাচন একসঙ্গে করতে পারলো। চারটেই তো 2-2.5 মাস 3 মাস পর পর হয়েছে, করে নিতে পারতো একসঙ্গে। একদম। কেন করতে পারলেন না? আপনি চিফ ইলেকশন কমিশনের যদি না, এখন না, প্রশ্নটা যেখানে এসছে সেই প্রভিশন নেই বলে এখন না এখন নিরাপত্তার প্রশ্ন, ওনাদের কাছে অ্যাডিকুয়েট সিকিউরিটি নেই। ওকে, তাহলে দিতে পারছেন না। এখন কোত্থেকে আসবে এটা? না, এক দেশ এক ভোট করলে পরে বা এই আইন যদি চালু হয়, তখন কি সিস্টেমটাকে, গোটা সিস্টেমটাকে আবার রিশাফল করে সেভাবে তৈরি করা হবে? অনেক বিষয় আছে, আপনার তখনও তো নিরাপত্তার প্রশ্ন আছে। একবারে করা মানে তো একসঙ্গে একই দিনে সব জায়গায় করা নয়। একবারে করা মানে হচ্ছে যে হয়তো যে 2 মাস 3 মাস লাগিয়ে হয়তো করা হলো, কিন্তু সেটা তারপরে একটা লং টার্ম নিয়ে করা হলো না, একই দিনে করার কথা বলছি না তো। আপনি এই যে আটকে যাওয়ার ব্যাপারটা, এখানে আবার নতুন করে মডিফিকেশন আনতে হবে, এই যে 34 দিনের ভেতরে করতে হবে, এই যে মাঝখানে এটা বাড়াতে হবে বা কমাতে হবে। আর আটকানোর যে ব্যাপারটা, এই যে ইলেকশন কন্ডাক্ট চালু হয়ে যাবে, কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাওয়ার পরে কিছু করতে পারবেন না, এটা নির্বাচন কমিশন একটা মডিফিকেশনের মাধ্যমে চেঞ্জ করতে পারেনি, ইচ্ছে করলেই করতে পারে। এটা স্যার আরেকটা আছে যে 18,000 পেজ, এটার মধ্যে ডিটেইলস আছে। আমরা তো শুধু একটা পয়েন্ট নিয়ে এই যে মনিমাদাই নিজেই বললো যে এটা 18,000 পেজ নিয়ে এই রিপোর্টটা তৈরি হয়েছে। এই রিপোর্টের মধ্যে পুঙ্খানুপুঙ্খ আছে কোন ফেজ কিভাবে হবে, যেটা আমরা বলছি যে 29-এর মধ্যে এক দেশ এক নির্বাচন হবে, তাও কিন্তু না, যেতে যেতে এটা 34-এ গিয়ে দাঁড়াবে। তাহলে 34-এ গিয়ে যখন দাঁড়াবে, এটা প্রসেসটা 29 থেকে শুরু হবে। হোম মিনিস্টার যে মন্তব্যটা করেছে, ঠিক আছে, 29 থেকে এটা শুরু হবে, 34-এ গিয়ে এটার প্রক্রিয়াটা শেষ হবে। ওকে, এবার এখন 29-এ এর মধ্যে যে ডিসপিউটগুলো তৈরি হবে শুরু হবে, 34-এ গিয়ে শেষ হবে এবং সঠিকভাবে প্রয়োগ আস্তে আস্তে তাহলে সেটা 34 হবে। তাহলে এর মধ্যে যে ডিসপিউটগুলো তৈরি হবে, এটা তো বিভিন্ন রকমের প্রবলেম শুরু হবে, কারণ এটা যখন করতে যাবে সিকিউরিটির প্রশ্ন আসে, একসঙ্গে কিভাবে করবে, এই যে 34 দিনের মধ্যে ইলেকশন করতে হবে, যে নানা যে প্রবলেমগুলো আছে, এগুলো তখন ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ হয়ে যাবে। আমি যেটাকে বলছিলাম যে সরকার যেহেতু চাইছে এবং রাষ্ট্রের স্বার্থে চাইছে, দেশের স্বার্থে চাইছে, জনগণের স্বার্থে চাইছে, অর্থনীতির স্বার্থে চাইছে, তাইলে আমার মনে হয় এটা এক বাক্যে এটা হয়ে যাওয়া উচিত যে একবারেই হোক। শুধু এটা না, যতগুলো হচ্ছে, যেমন শিক্ষা ব্যবস্থা বা অন্যান্য যেসব বেতন কাঠামো নিয়ে যত কিছু হচ্ছে, আমার মনে হয় এটা যেহেতু এটা ফেডারেল কান্ট্রি দেশ হিসাবে আছে, এটা যেন ওইভাবেই তৈরি হয় এবং এক দেশ এক নির্বাচনের পক্ষে যাওয়াটাই উচিত। সাধারণ লোক এটাই চাইছে। শেষ অংশটার সঙ্গে একমত যে যদি এক দেশ এক নির্বাচন করতে হয়, এক বেতন কাঠামো সবগুলো এগুলি আনেন না কেন? আনে না শুধুমাত্র একেবারে যেটা উনি যেটা বলেছেন যে অ্যাটিটিউড দেখানোর জন্য, আর কিছুই না। আপনি চিন্তা করে দেখুন তো, 3 গুণ বেশি ভিভিপ্যাট লাগবে নতুন করে, 3 গুণ বেশি আপনার এই যে ইভিএম যন্ত্র লাগবে। হ্যাঁ, এই টাকাগুলি কে দেবে? কার পকেট থেকে যাবে? আপনার আমার পকেট থেকে যাবে। কে দেবে? সব টাকাই তো আমাদের পকেট থেকে যায়, সমস্ত টাকাই তো আমাদের। হ্যাঁ, 3 গুণ একটা কথা আমি যতটুকু মানে খবর নিয়েছি, যতটুকু পড়ার, না আমরা এগুলো কিন্তু ফিক্সড অ্যাসেট। আমরা একটা জিনিস এইভাবে দেখার চেষ্টা করি। আমরা বলছে যে আমরা জানি না 18,000 পেজ, আমিও পড়িনি, কিন্তু আমরা কেউ হয়তো পড়িনি। এটা কি এরকম ভাবে আমরা চিন্তা করছি যে এই যে আমরা বলছি একবারে ভোটটাও সারা বছরে বারে বারে ভোট না হচ্ছে, একবারে ভোটটার কথা আমরা যখন বলছি, একবারে মানে একটা দিনে নয় বা একটা কেন্দ্রে নয়। আমরা এবারই লোকসভা নির্বাচনে আমরা দেখেছি যে আমরা পশ্চিম ত্রিপুরা একবার হয়েছে, তারপর পূর্ব ত্রিপুরা আসন একবার হয়েছে। এইভাবে যদি হয়, তখনও কি সেটা নিরাপত্তার ক্ষেত্রে হোক বা ইভিএম ক্ষেত্রে হোক, ভিভিপ্যাট হোক, তাহলে কি বারবার লাগবে, নাকি একই মেশিনারিজগুলোকে বারবার ইউজ করা যাবে? এবং এটা যদি লং পিরিয়ড ধরে যদি হয় এই নির্বাচনটা, তাহলে তো এইগুলো বেশি বাড়তি খরচ তো বাড়বে না। তাহলে না, নির্বাচন দপ্তর যদি এই জিনিসগুলো একবারে করে, এটা তো ফিক্সড অ্যাসেট, এটা তো দীর্ঘকাল চলবে, তাহলে
যে টাকাটা বাড়তি বারবার ইলেকশন করতে গিয়ে যে তাহলে এখানে খরচাটা হলো, capital investment তাহলে আমি করতে হবে ক্যাপিটাল তাহলে। ইনভেস্টমেন্ট কিছু হবে, করতে হবে তাহলে। 100 বার হবে, এটা দরকার। প্রয়োজনের ক্ষেত্রে ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা হয়ে গেলে তো এটা আমার লং পিরিয়ড চলবে। নেক্সট তো আমার রেকারিং এক্সপেন্ডিচারটা কমে গেল। ওকে, আমরা এক দেশ এক নির্বাচন নিয়ে কোনো আলোচনা দিন করছি। কোনো নির্বাচনে আপনি হ্যাঁ। নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে দেখবেন, হুম, এই যে নির্বাচনে ভিভিপ্যাট বা ইত্যাদি তৈরি হয়, কি পরিমাণ টাকা খরচ করে পরের নির্বাচনের জন্য আবার নতুন করে তৈরি করতে হয়। কারণ এই যে ইয়েগুলি থাকে আপনার এই অনেকটা ব্ল্যাক বক্সের মতো, তো ভেতরের যে ইয়েটা থাকে, এটাকে এই মুহূর্তে সংরক্ষিত করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। আচ্ছা। আপনি ফেলে দিতে পারবেন না। এর আগের নির্বাচন পর্যন্ত ফেলে দিতে পারতেন, ওকে, এখন ফেলে দিতে পারবেন না, সব রাখতে হবে, মানে ওই জায়গাটা আবার নতুন করে তৈরি করতে হবে। অনেকগুলি বিষয়ের ভেতরে যুক্ত আছে। আমি কিছু কিছু পয়েন্ট মানে পড়ার পরিপ্রেক্ষিতে, ধরুন একটা রাজ্যে মণিপুরের মতো অবস্থা হয়ে থাকলো, আপনি নির্বাচন করাতে পারছেন না, কি করবেন এটা? এই রাজ্যটার কি হবে? সুতরাং আমাদের এই ভাস্ট কান্ট্রিতে এই মুহূর্তে এই যে মানে রেফারেন্ডাম নেওয়ার অর্থ হচ্ছে বিভিন্ন অংশের মানুষের সঙ্গে আলোচনা ক্রমে তারপরে বিলটা আনা উচিত। যদি আপনার অ্যাটিটিউড দেখানো হতো, আপনি যদি ধরুন আমার নিজস্ব দলের কিছু পলিসি আছে, আপনি একটা দল করবেন, সেটা নির্বাচনে যাবে, এই পলিসি রক্ষা করার ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমি এমন একটা প্রক্রিয়া তৈরি করি যাতে এই প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে মানুষের লাভ হয়, মানুষ যাতে সাংঘাতিকভাবে যেতে পারে। তাহলে এই প্রক্রিয়াটা আমাকে কি করতে হবে? আমাকে সংবিধান সংশোধন করে আনতে হবে। সংবিধান সংশোধন করতে গেলে আমাকে সংখ্যাতত্ত্ব দিকে নজর দিতে হবে। যেই এই পর্যন্ত সবটা ঠিক আছে, যখন আপনার সংখ্যাতত্ত্বের দিক থেকে আপনি মজবুত ছিলেন, তখন কেন আনলেন না? জনগণের কথা কেন ভাবলেন না? হঠাৎ করে ভাবতে শুরু করলেন কেন? না, তখন আলোচনা হয়েছিল, এটা তখন না না, কিন্তু আনতে পারতেন তো। বারবার হয়েছে এটা। হ্যাঁ, অবশ্যই এটা বিরোধিতা- অনেকদিন ধরেই করছে। এটা বিরোধিতা হচ্ছে। বিরোধীদের সংখ্যায় একেবারে নমিনে। বিরোধিতাও হচ্ছে। বিরোধীদের কথা সব কথা শোনা হয়েছে। না, না। একদিনে একটা বিল পাস করতে গিয়ে 148 জন বিরোধীকে বার করে দেওয়া হয়েছে। ঘটনাটা এখানে না, ঘটনাটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক পরিবেশ, নির্বাচন কমিশন, আমাদের দেশে এখনো নির্বাচন কমিশন সচল। এই সচল নির্বাচন কমিশনের ওপরেও কিন্তু নানা রকম প্রশ্ন চিহ্ন আসছে। আপনি চিন্তা করতে পারেন, আমরা তো জানি না এই যে লাস্ট নির্বাচনে আমাকে ভোট দিতে দেয়নি, সেটা আলাদা কথা। অনেকেই তো ভোট দিয়েছেন, অধিকাংশ মানুষ ভোট দিয়েছেন। সর্বশেষ যে ভোটের নির্বাচনে যারা নির্বাচিত হয়ে এসেছেন 50% তো ভোট পাননি, কোনো দলই পাননি। মানে অধিকাংশ 60%-এর উপরে মানুষ ভোট দিতে মানে ভোট দেননি, অনেকে বা 40%-এর উপরে মানুষ। এই যে জায়গাটাতে, এই জায়গাটাতে কই আমি আপনি বা গৌতম বাবু তো জানতে পারলাম না যে এবারের নির্বাচনে বিদেশি টাকা ব্যবহার করা হয়েছিল। কেন আমি জানতে পারলাম না? অপরাধ টাকা এত বড় একটা রাষ্ট্রের ভেতরে এত বড় ক্ষমতাধীন একটা রাষ্ট্রীয় ব্যবস্থা আছে, এই ব্যবস্থা কি সরকার পক্ষ কি বিরোধী পক্ষ কেউ আমাদের সতর্ক করলেন না কেন? এগুলো এই দায়িত্বটা কে নেবে? তো কখনোই করা হয়নি। এবং যে মানে না, না, যেটা কখনোই বললেন না। কেউ ভোট দিতে পারে না, এটা ঠিক তো আছে, আমরা এটা কখনোই তো জানতাম আমাদের না, ত্রিপুরা কখনোই রাজ্যে জানতাম না, আমরা কখনোই তো- জানতাম না। না না, ভোট দেওয়া না দেওয়ার যে ভোট বিষয়টা, দেওয়া না, ভোট দেওয়া, এগুলো তো আমরা এটা- সবসময় এটা- দেখছি। হ্যাঁ, সবসময় হয়েছে। এটার সঙ্গে আপনার সঙ্গে আমি একমত। সবসময় হয়েছে, কেউ কাউকে আমরা দোষ দিত। আমার নির্বাচনী পরিবেশের ভেতরে নির্বাচনী যে সমস্ত বিষয়টা যখন চলছে, তারপরে বিদেশি টাকা খরচ করছে কে জানালেন? বিদেশি রাষ্ট্রের একজন প্রধান আমার দেশের প্রধানকে বসিয়ে রেখে এই কথা বলছেন। আমরা জানতে পারলাম না, কেন জানতে পারলাম না? আর আমার দেশের রাষ্ট্রের ভিতরে এই টাকা খরচ হলো, অর্থাৎ আমার যে এটা অবশ্যই, টাকাটা, অবশ্যই। আমার যে ভোটটাকে নিয়ে সরাসরি প্রশ্নচিহ্ন তুলে দেওয়া হলো। এই যে এই লোকগুলি যে জিতে গেলেন, প্রত্যেকটা লোকের পিছনে 542টা লোকের পিছনে প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে গেল। এই যে বিদেশি টাকায় জিতে বিদেশি গেছে, টাকা কোথায় ব্যবহার হয়েছে? অবশ্যই এটা আলাদা, হোক, এটা আলাদা অবশ্যই একটা নির্বাচন বিষয়, এবং সেই কমিশনের বিষয় নিয়ে শর্ত সমর্থ হোক। সেই বিষয় নিয়ে আমরা অবশ্যই একটা আলোচনা করতে পারবো, আমরা সেই বিদেশি টাকার কথা আপনি যেটা বলছেন। কিন্তু আজ আমাদের যেটা ছিল যে আমরা দর্শক যারা রয়েছেন, আমাদের সাধারণ মানুষ, আমাদের রাজ্যবাসী, দেশবাসী যারাই দেখছেন আমাদের অনুষ্ঠান, এই এক দেশ এক নির্বাচন নিয়ে যে এত আলোচনা হচ্ছে, আমরা সেই জায়গাটাই যাবার চেষ্টা করছি যে দেশ কিভাবে লাভবান হবে বা দেশবাসী কিভাবে লাভবান হবে। এক দেশ এক নির্বাচন নিয়ে 1983 সালে নির্বাচন কমিশন সুপারিশ করেছিল, কিন্তু তৎকালীন সরকার আমল দেয়নি 1983 সালে। 2014 সালে আবার এই বিষয় নিয়ে কেন্দ্র সরকার উদ্যোগী হয় এবং 2018 সালে ল কমিশন জানায় এই নিয়ম চালু করতে গেলে সংবিধানের কমপক্ষে 5টি ধারা পরিবর্তন করতে হবে। 2023-এ কেন্দ্র সরকার আবার সেই উদ্যোগ নেয়। 2024 সালের ডিসেম্বরে লোকসভায় 17 তারিখ লোকসভায় বিল পেশ হয়।
তবে আজ অবশ্যই দর্শক বন্ধুরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা শেষ করব, কিন্তু আপনাদের কাছে জানতে চাইবো যে আপনাদের কি মতামত, আমাদের দেশে ভারতবর্ষে এক দেশ এক ভোট কার্যকর হওয়া উচিত কিনা, হ্যাঁ কিনা? আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে দেশের জনগণ, রাজ্যের জনগণ কি ভাবছে। একটা শেষ প্রশ্ন, এখন প্রশ্ন হচ্ছে যে এই বিল ত্রিপুরার মতো ছোট্ট রাজ্যে যদি বিল পাস হয়, তাহলে ত্রিপুরার মতো ছোট্ট রাজ্য কিভাবে লাভদায়ক হবে, বা ত্রিপুরাতে মতো রাজ্যে কেমন প্রভাব ফেলবে? খুব ছোট্ট অনুষ্ঠানের সময় একই অবস্থা। ত্রিপুরা একটা ছোট্ট রাজ্য, যার বাজেট সংখ্যাও খুব কম, অর্থনৈতিকভাবে খুব দুর্বল একটা রাজ্য। সেই রাজ্যে যদি একইবার ভোট হয়, তাহলে আমরাও যেটা দেখি বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফেরেশানি ভোগ করতে হয় সাধারণ লোককে, যেই মাত্র ভোটটা শুরু হয়। তাহলে একবারে যদি ভোটটা হয়ে যায়, আমরা সারা রাজ্যের জনগণ একটা নিশ্চিন্ত হয়ে যাবে যে আমাদের রাজ্যের আর আগামী 5 বছর পর্যন্ত আর ভোট নিয়ে তেমন কোনো মাথা ঘামানো হবে না। রাজ্যসভা মানে রাজ্যের ভোট এবং কেন্দ্রের ভোট একসঙ্গে হয়ে যাবে। এটা হলে ত্রিপুরা রাজ্যের সবচেয়ে আপামর জনগণ লাভবান হবে। ঠিক মনোবাবু, আপনার? না, ওইটা আমি ওনার লেজাটা দেখে, মানে শেষ দিকটা দেখে আমি বলছি যে হ্যাঁ, এটা ঠিক যে একসঙ্গে ভোটটা হয়ে গেলে হার্ডলি 6 মাস যারা ভোটের নির্বাচনে দাঁড়াবেন 6 মাসে রাজনৈতিক দলগুলির খুব পরিশ্রম হবে, বাকি 4.5 বছর ঘুমোতে পারবেন। এখন কথা হচ্ছে 1983 সালের কথাটা বললেন, 83 সালের কথাটা বললেন কেন জানেন তো? পার্টিকুলারলি একটি দল, তৎকালীন রাজনৈতিক দল, একটি মাত্র দল, যারা 83 সালের ওই সময় ওই নির্বাচনের দিকে ঝোঁকেন নেই, কারণ ওদের নেতৃত্ব খুন হয়েছিল, যার ফলে একটা সাংঘাতিক ভোট হয়েছিল, 413খানা আসন নিচে জিতেছেন, ওদের কাছে হিসেব ছিল। একই ধরনের ঘটনা এবারও হচ্ছে না তো? 2019 সালের যে সুবিধাটা ছিল, আমাদের কথা যদি ভাবা হতো তাহলে 2019 সালে আনতো। এই মুহূর্তে 2029 সালে যদি করেন, যদি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সঠিক হয়ে থাকে, উনি অনেক কথাই উনি মানে শেষ পর্যন্ত মেলাতে পারেন না, হয়ও না, ওনার কথা ঠিক হয় না। যদি ইয়ে হয় 2029 সালে যদি হয়, অন্তত 17টা রাজ্যের 2 থেকে 3 বছর আগে বিধানসভা ভাঙতে হবে। পারবেন করতে? আরো কি জানেন, মানে এই যে জায়গাটা, মানে 17টা রাজ্য শুধু না, শেষ পর্যন্ত মানুষের মনে প্রশ্ন যোগ হচ্ছে না তো, যে ওই যে নারী সংরক্ষণ বিলের মতো হয়ে যাবে না তো বিষয়টা? এটা কবে চালু হবে আর কবে কি হবে, কি অবস্থায় এখন আছে, ওকে, সেটা অবশ্যই সময় বলবে, এবং আলোচনার সাপেক্ষ সেটা অবশ্যই দেখবো আমরা। তবে অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ গৌতম বাবু, আপনাকেও ধন্যবাদ, মনোদা আপনাকেও ধন্যবাদ আজ সঙ্গে থাকার জন্য। আমরা আলোচনা করছিলাম দর্শক বন্ধুরা এক দেশ এক নির্বাচন, আরও আলোচনা করব আমরা আসলে বোঝার চেষ্টা করছি যে এই এক দেশ এক ভোট দেশবাসীর এবং দেশের কি লাভ করবে, কোথায় সমস্যা হচ্ছে, কেন বিরোধীরা এইভাবে বিরোধ করছে, কেন সরকার পক্ষ চাইছে এক দেশ এক নির্বাচন চালু করতে। 67 সালে কেন বন্ধ হয়েছিল? পরপর 4 বছর পরপর 4বার লোকসভা নির্বাচনের সঙ্গেই বিধানসভা নির্বাচন হয়েছে দেশে স্বাধীনতার পর। তারপর কেন বন্ধ হয়ে গেল? এত বছর পর কেন আবার সেই আইন বা সেই নিয়ম, সেই পদ্ধতি চালু করতে উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার? পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে প্রতি বছর কোথাও না কোথাও কোনো না কোনো নির্বাচন লেগেই থাকে, এবং তার জন্যে তাতে কী লাভ হয়, কি লোকসান হচ্ছে, সেটাই আমরা আলোচনা করার চেষ্টা করছিলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ সঙ্গে থাকার জন্য। আর দর্শক বন্ধুরা, যেমন আমাদের রাজ্যেই ধরুন 2021 সালে টিটিএডিসি ইলেকশন ও সিভিক বডি ইলেকশন, 2023 সালে বিধানসভা নির্বাচন, আর 2024 হয়ে গেল লোকসভা, এবং তারপর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। প্রায় প্রতি বছর কোনো না কোনো নির্বাচন হয়। তাই এক দেশ এক নির্বাচন, এক দেশ এক জিএসটি, এক দেশ এক ফৌজদারি আইন, এক দেশ এক আধার কার্ড, এভাবে অনেকগুলো এক দেশ একের যে নিয়মের মধ্যে এক দেশ এক ভোট হবে কিনা আগামী দিনে, সেটা অবশ্যই সময় বলবে। আর কি কি ডেভেলপমেন্ট হয়, বিভিন্ন রাজনৈতিক দলের কি মন্তব্য, সেগুলো আমরা শোনার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব এবং আপনাদের সামনে তুলে ধরব। তাই আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।